গত ক্লাসে আমি মেহেরগড় সভ্যতা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে ক্লাস 6-এর তৃতীয় চ্যাপ্টারের হরপ্পা সভ্যতা নিয়ে আলোচনা করব। হরপ্পা সভ্যতা আমরা জানি সবাই দয়ারাম সাহানি আবিষ্কার করেছিলেন, কিন্তু তার আগে কতটা খননকার্য চলেছিল বা আবিষ্কারের প্রচেষ্টা কী চলেছিল সেটা একটু দেখি। 1826-এ চার্লস ম্যাসন হরপ্পা ঢিবির কথা প্রথম পণ্ডিত মহলে আনেন। চার্লস ম্যাসন কিন্তু প্রথম হরপ্পা সভ্যতার কথা বলছেন। এরপর 1850 খ্রিস্টাব্দে ও 1875 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম সর্বপ্রথম সিন্ধু শিলমোহরের সন্ধান পান। তাহলে 1875 এবং 1850-এ যদি আমরা দেখি, তাহলে আলেকজান্ডার কানিংহাম যে শিলমোহরগুলো ব্যবহার হয়েছিল সেই শিলমোহরগুলির সন্ধান পাচ্ছেন। পরে পাঞ্জাবের মন্টেগোমারি জেলায় হরপ্পার খননকার্য চালান দয়ারাম সাহানি এবং 1921 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। সিন্ধু প্রদেশের লারকানা জেলার মহেঞ্জোদারোয় খননকার্য চালানো হয় 1922-এ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের দ্বারা এবং মহেঞ্জোদারো আবিষ্কার হয়। ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান ছিলেন সেই সময় এএসআই এর প্রধান আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেটাকে বলা হচ্ছে, তার প্রধান ছিলেন জন মার্সেল এবং তাদের উদ্যোগেই প্রধানত এই সভ্যতাটি আবিষ্কৃত হয়। কোথায় ছিল? এই যে হরপ্পা, পাঞ্জাবের মন্টেগোমারি জেলায় হরপ্পার আবিষ্কার হচ্ছে এবং সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো। হরপ্পা সভ্যতা আমরা জানি রাভি নদীর তীরে অবস্থিত এবং মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে। হরপ্পা সভ্যতা প্রায় ইতিহাস যুগের সভ্যতা। এখানে মানুষ লিখতে জানত, কিন্তু তাদের যে লিপি ছিল সেটি কিন্তু এখনও অবধি ঠিক উদ্ধার করা যায়নি, মানে কেউ পড়ে উঠতে পারেননি। এই সভ্যতায় তামা এবং ব্রোঞ্জের ধাতুর ব্যবহার আমরা দেখতে পাই, যে কারণে এই সভ্যতাকে তামা ও ব্রোঞ্জ যুগের, মানে তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা বলে। মোটামুটি কত খ্রিস্টাব্দে আবিষ্কার করা হয়? কত খ্রিস্টপূর্বাব্দে? 3000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতার সময়কাল ধরা হয়। এই সভ্যতার বিস্তার কতটা ছিল? আমরা যদি দেখি, জম্মু কাশ্মীরের একদম মান্ডা থেকে ম্যাপে মান্ডার স্থানটা দেওয়া নেই, কিন্তু একেবারে উত্তরে ঠিক এই জায়গাটা করে মান্ডা, তো মান্ডা থেকে একদম দাইমাবাদ পর্যন্ত মহারাষ্ট্রের দাইমাবাদ পর্যন্ত অবস্থিত। যদি দেখি মান্ডা এদিকে দাইমাবাদ, এই দাইমাবাদ পর্যন্ত অবস্থিত উত্তর থেকে দক্ষিণে হরপ্পা সভ্যতা। এবং যদি আমরা দেখি পশ্চিম দিকে, তাহলে দেখব সুটকা জেন্ডার, এই যে আরব সাগরের এই দিকটা করে অবস্থিত, একদম এই কোণে সুটকা জেন্ডার অবস্থিত এবং সেখান থেকে এই যে আলমগীরপুর, এই আলমগীরপুর পর্যন্ত পূর্বে আলমগীরপুর পর্যন্ত আমরা এর অবস্থান দেখতে পাই। তাহলে উত্তরে মান্ডা থেকে জম্মু কাশ্মীরের মহারাষ্ট্রের দাইমাবাদ এবং পশ্চিমের সুটকা জেন্ডার থেকে আলমগীরপুর পর্যন্ত এই হরপ্পা সভ্যতার অবস্থান বা বিস্তৃতি। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল? এখনকার যে নগরের পরিকল্পনা আমরা দেখতে পাই, তার থেকে ছিল হরপ্পা সভ্যতা নগর পরিকল্পনা অনেক বেশি উন্নত। এই হরপ্পা সভ্যতার নগরায়নকে আমরা প্রথম নগরায়ন বলি, মানে প্রথম নগর সভ্যতা এখানেই গড়ে উঠেছিল। হরপ্পা ও মহেঞ্জোদারো ছিল খুবই দুটি গুরুত্বপূর্ণ নগর। তাছাড়াও লোথাল ছিল, কালিবঙ্গান ছিল, ধোলাভিরা ছিল, বানোয়ালি ছিল, অনেক নগর এখানে গড়ে ওঠে। হরপ্পা নগরগুলিতে বসতি অঞ্চল দুটি স্পষ্ট এবং আলাদা এলাকায় ভাগ করা ছিল। একটি হচ্ছে উঁচু এলাকা এবং যেটিকে আমরা সিটাডেল বলছি, এবং একটি ছিল লোয়ার টাউন বা নিচু এলাকা। এই যে যদি দেখা যায়, এই অংশটা আমি যে লাল করে দিলাম, এই অংশটাকে আমরা বলতে পারি সিটাডেল, উঁচু এলাকা, এবং এই যে এই নিচু এলাকাগুলিকে আমরা বলতে পারি লোয়ার টাউন বা নিচু এলাকা।
সিটাডেল এলাকায় বসতি ছিল উচ্চ শ্রেণীর মানুষদের এবং লোয়ার টাউনটি সাধারণত ব্যবহার করত সাধারণ মানুষ বা নিচু শ্রেণীর মানুষেরা। নিচু শ্রেণী ঠিক বলাটা ঠিক নয়, সাধারণ মানুষেরা বসবাস করত। নিচু বসতি এলাকাটা থাকতো পূর্ব ও দক্ষিণ পূর্ব অংশে, কিন্তু চানহুদারোতে কোনো রকমের সিটাডেল ছিল না। সিটাডেল এলাকাটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা থাকতো এবং হরপ্পা নগরের উত্তর ও পশ্চিম দিকে দুটি ঢোকা ও বেরোনোর ফটক ছিল। কোন দুটি দিক? উত্তর এবং পশ্চিম দিক। উত্তর এরকম, মানে নর্থে একটি গেট থাকতো, নর্থে একটি গেট, আর পশ্চিমে একটি গেট, তাই তো? এরকম দুটি, একটি ঢোকা এবং একটি বেরোনোর ফটক ছিল, মানে একদিক দিয়ে ঢুকলো একদিক দিয়ে বেরিয়ে গেল, এরকম। মানে খুব শৃঙ্খলাভাবে নগর শিল্পটি গড়ে উঠেছিল, নগর পরিকল্পনাটি গড়ে উঠেছিল। মহেঞ্জোদারোতে উঁচু এলাকায় একটি বড় জলধারা ছিল। এটি পোড়া ইটের তৈরি। জলধারাটিতে ওঠানামার জন্য সিঁড়ির ধাপ করা ছিল। জলধারাটি ছিল আয়তাকার। জলধারের আশপাশে ছোট ছোট ঘর দেখা যেত। একটি মানে চারকোনা বা আয়তক্ষেত্র একটি জলধারা ছিল এবং আশপাশে জলধারাতে তো নামতে হবে, যে কারণে ছোট ছোট সিঁড়ির ব্যবহার ছিল এবং তার আশপাশে ছোট ছোট ঘর থাকতো। কারণ জলধারাতে মানুষজন হয়তো স্নান করলো বা কোনো কাজের উদ্দেশ্যে আসলো এবং সেই ঘরে গিয়ে রেস্ট করা বা সেই ঘরে গিয়ে চেঞ্জ করা, এই কাজকর্মগুলি সেই ঘরে হতো। এখান থেকে বোঝা যেত যে, প্রমাণ পাওয়া যায় যে বিশিষ্ট ব্যক্তিরা এটি ব্যবহার করতেন, কারণ সবাই তো মানে উচ্চ বংশের বা উচ্চ শ্রেণীর মানুষেরা, তারা হয়তো স্নান করলো, স্নান করে তারা অতটা ভিজে জামা কাপড়ে তো আবার নিজেদের বাড়ি ফিরবে না, তাই চেঞ্জিং রুম হিসাবে সেগুলি ব্যবহার হতো, ছোট ছোট ঘরগুলো। তাছাড়াও যদি আমরা দেখি তাহলে খাদ্যশস্য মজুত করার জন্য যে গোলাবাড়ি বা গোলাঘর, তার ব্যবস্থা ছিল। মহেঞ্জোদারোতে প্রায় 300 বর্গমিটার আয়তনের একটি বাড়ি পাওয়া গেছে, তাতে 27টা ঘর এবং একটি আঙিনা ছিল। ভাবো, মানে 300 বর্গমিটারের একটি বড় বাড়ি, 27টা ঘর ছিল এবং একটি আঙিনা ছিল। শহরের নিচু এলাকায় থাকতো মূলত বসত বাড়ি এবং বেশ কিছু ঘর থাকলেও রান্নাঘর ছিল একটি। এখান থেকে কি প্রমাণ পাওয়া যেত যে অনেকগুলো শোবার ঘর বা থাকার ঘর, যেগুলোকে বেডরুম বলছি আমরা, কিন্তু রান্নাঘর একটি। এখান থেকে প্রমাণ পাওয়া যায় যে যৌথ ফ্যামিলি ছিল, মানে এক জায়গায় রান্না হতো এবং নিজের নিজের শোবার ঘরগুলো তো আলাদা থাকবে প্রত্যেক ফ্যামিলির জন্য। ছোট ছোট অনেক ঘরবাড়ির প্রমাণও পাওয়া গেছে। এর থেকে মনে করা হয় হরপ্পা নগরে ধনী গরিবের ভেদাভেদ কিন্তু ছিল। অনেক বড় বাড়িরও প্রমাণ পাওয়া গেছে, অনেক ছোট বাড়িরও প্রমাণ পাওয়া গেছে। হরপ্পা সভ্যতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল শৌচাগার ও স্নানাগার। প্রায় প্রত্যেকটি বাড়িতে শৌচাগার ছিল। এখনকার মতো যেখানে সেখানে শৌচালয় হয়ে উঠতো সেরকম নয়, প্রত্যেকটা বাড়ির সঙ্গে অ্যাটাচভাবে শৌচালয়ের ব্যবস্থা ছিল। পাকা নর্দমা দিয়ে জল নিকাশির ব্যবস্থাও ছিল। প্রত্যেকটা বাড়ি থেকে আমরা দেখতে পাই যে নর্দমা ছিল এবং সেই নর্দমাগুলি একটি বড় নর্দমায় গিয়ে, শহরের বড় নর্দমায় গিয়ে মিশত। মানে কোনো রকমের এখানে সেখানে জল পচছে, দুর্গন্ধ উঠছে, এরকম ব্যবস্থা ছিল না। এখান থেকে উন্নত নগর শাসনের একটি নমুনা পাওয়া যায়। এই যে জল নিকাশি ব্যবস্থা ছিল, এখান থেকে আমরা নগর পরিকল্পনা কতটা উন্নত ছিল, কতটা শৃঙ্খলাবদ্ধ ছিল, সেটার প্রমাণ আমরা পেয়ে থাকি। এরকম কোশ্চেন আসতে পারে যে হরপ্পার নগর সভ্যতা যে উন্নত ছিল তার কি প্রমাণ পাও? তো সেগুলো লিখতে হবে যে জল নিকাশির ব্যবস্থা যেরকম ছিল, রাস্তাঘাটের যে প্রমাণ আমরা পেলাম, যে উত্তর এবং পশ্চিমের যে রাস্তা ভাগ করে দেওয়া হয়েছে, একটি দিয়ে ঢুকবে একটি দিয়ে বেরোবে, এই যে শৃঙ্খলাবদ্ধ জীবন, বা স্নানাগারের আশপাশেও কতকগুলি ঘর বাড়ি ছিল, ছোট ছোট চেঞ্জিং রুম হিসেবে ব্যবহার করা হতো ঘরগুলো। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে কতটা শৃঙ্খলাবদ্ধ বা নিয়মকানুন মেনে নগর ব্যবস্থাটি গড়ে উঠেছিল। তারপর যদি আমরা দেখি, মহেঞ্জোদারোয় একটি স্নানাগারের খোঁজ পাওয়া গেছে, আগেই বললাম, যেটা 180 ফুট লম্বা এবং 108 ফুট চওড়া। তার চারিদিকে 8 ফুট উঁচু একটি ইটের দেওয়াল দিয়ে ঘেরা। এই যে তোমরা পাশে ছবিটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে মহেঞ্জোদারো সেই বিশেষ স্নানাগার। এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় ছিল। জলাশয়টিতে বাইরে জল ঢোকা বন্ধ করা হয়েছিল, আবার অতিরিক্ত জল বের করে দেওয়াও যেত। অনেক সময় আমরা দেখতে পেয়েছি যে এই জলাধারে গরম জলের ব্যবস্থাও থাকতো শীতকালে, মানে গরম জল ঢোকার ব্যবস্থাও ছিল।
জল পরিষ্কার করারও ব্যবস্থা ছিল। কন্টিনিউয়াসলি যদি জলধারটা ব্যবহার করা হয় তাহলে জলধারার জল নোংরা হবে, যে কারণে এই জল পরিষ্কার করার ব্যবস্থাও এখানে হয়ে ওঠে। এরপর যদি আমরা দেখি রাস্তাঘাট, তাহলে গ্রিড প্যাটার্নের রাস্তাঘাটের প্রমাণ আমরা পাই। গ্রিড প্যাটার্ন মানে যেমন ছক, দাবার ছক, সেরকম ছক ছক রাস্তাঘাটের প্রমাণ আমরা পেয়ে থাকি। বাণিজ্যের উন্নতির কারণে হরপ্পা নগরগুলিতে হয়তো বণিকদের বিশেষ মর্যাদা ছিল। তারপর কারিগর ও বিভিন্ন পেশার মানুষ দেখা যেত, তবে সমাজে মজুর এবং শ্রমিকদের অবস্থা কিন্তু খারাপ ছিল এখানে। বিভিন্ন রকমের ফসলের চাষও হতে আমরা দেখেছি। শুধু গুজরাটের রংপুর ও লোথালেই ধানের চিহ্ন পাওয়া গেছে। বিভিন্ন ফসলের চাষ হতো, কিন্তু ধান আমরা পেয়েছি গুজরাটের রংপুর এবং লোথালে। এখান থেকে এমসিকিউ কোশ্চেন এসেই থাকে প্রায়। এছাড়াও কালীবঙ্গানে, রাজস্থানের কালীবঙ্গানে আমরা নাঙ্গলের প্রমাণ পাই, মানে জমি যে কর্ষিত জমি, নাঙ্গল দিয়ে জমিকে চাষ করা হয়েছে সেরকম জমির আমরা প্রমাণ পেয়ে থাকি। কৃষিকাজের পাশাপাশি এখানে পশুপালনেরও প্রমাণ পাওয়া যায়, তবে ঘোড়ার ব্যবহার হরপ্পা সভ্যতার মানুষ জানতো না। এটিও ইম্পর্টেন্ট যে ঘোড়ার ব্যবহার কিন্তু হরপ্পা সভ্যতার মানুষজন জানতো না। এছাড়াও এই সভ্যতায় সুতি ও পশমের বস্ত্র ব্যবহার করা হতো। ঠান্ডার সময় পশমের ব্যবস্থা ছিল কাপড়ের, এবং গরমের সময় সুতির কাপড় ব্যবহার করা হতো। হরপ্পা সভ্যতার নানা জায়গায় সোনা, রূপো, তামা এবং হাতির দাঁতের গয়নাও কিন্তু পাওয়া গিয়েছে। তাহলে আমরা দেখলাম যে গুজরাটের লোথাল এবং রংপুরে ধানের চিহ্ন পাওয়া গেছে, এবং রাজস্থানে কলিবঙ্গানে ক্ষেতের মানে নাঙ্গল কর্ষিত যে জমি তার প্রমাণ পাওয়া গেছে। এরপর আমরা দেখব কারিগরি শিল্প কেমন ছিল হরপ্পা সভ্যতার। তামা, শাঁখা, কাঁসা, ব্রোঞ্জ এসবের ধাতুর ব্যবহার হতো, কিন্তু লোহার ব্যবহার ছিল এখানে অজানা। তার মানে এখানে নগরায়ন গড়ে উঠলেও লোহার ব্যবহার জানা ছিল না। ছুরি, কুঠার, বালাটি ইত্যাদি বানানো হতো, এবং তার সঙ্গে সঙ্গে মাটি ও ধাতুর বাসনপত্রও বানানো হতো। পাথরের ছুরি তৈরির কারখানাও ছিল হরপ্পা সভ্যতায়। মাটির পাত্রগুলি ছিল সাদামাটা, লালচে রঙের, এবং সেগুলিকে পোড়ানো হতো। লাল মাটি দিয়ে বানানো হতো এবং তাকে পোড়ানো হতো, এবং যার ফলে সেটা আরও লালচে বা কালো রূপ ধারণ করত। উজ্জ্বল রঙের নকশা আঁকা হতো মাঝে মাঝে। এই যে পাত্রগুলি দেখা যাচ্ছে, এখানে দেখা যায় যে উজ্জ্বল রঙের বিভিন্ন নকশা, প্যাটার্ন নকশা কিন্তু এখানে আঁকা হয়েছে। এই পাত্রগুলিকে প্রত্নতাত্ত্বিকরা লাল কালো মাটির পাত্র বলতেন। ইংলিশে যেটাকে বলা হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক ওয়্যার পট্রি। হরপ্পা সভ্যতায় কাপড় বোনার কারিগরও ছিল, যারা তাঁতি, তাদেরও প্রমাণ আমরা পেয়ে থাকি। মহেঞ্জোদারোতে পুরনো কাপড় বোনার নজির পাওয়া গেছে, বানানোর নজির পাওয়া গেছে। সেখানে পাওয়া একটি পুরুষ মূর্তির গায়ে পোশাকে নানার নমুনা রয়েছে। আমরা যদি দেখি এই পুরুষ মূর্তিতেও কিন্তু পোশাক পরিধান করা আছে, এবং সেই পোশাকেও বিভিন্ন ধরনের কারুকার্য নকশা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া তামা, সোনা, শাঁখ, দামি পাথর, হাতের দাঁত প্রভৃতি ব্যবহার করা হতো জুয়েলারি বানানোর ক্ষেত্রে। এই যে পুরুষের মাথায় একটি জুয়েলারির ছাপ আমরা দেখা যায়। হরপ্পা সভ্যতার লোথালে পুঁতি তৈরির কারখানা ও ওজন যন্ত্রের প্রমাণ পাওয়া যায়। তাহলে লোথালে আমরা দেখেছিলাম যে ধানের প্রমাণ পাওয়া গেছে, লোথালে পোতাশ্রয় আছে, বন্দর। এছাড়া লোথালে আমরা পুঁতি তৈরির কারখানা ও ওজন যন্ত্রের প্রমাণ আমরা পেয়ে থাকি। ঠিক আছে, যেটি বলার, আমি মনে হয় ওই জায়গাটা মিস করে গেছি, যে লোথালে কিন্তু পোতাশ্রয়ও ছিল, মানে জাহাজ ওঠানামা, মেরামতি এগুলি হতো। মানে একমাত্র পোতাশ্রয় ছিল লোথাল বন্দর, কিন্তু বন্দর এলাকা বলা হতো হরপ্পা সভ্যতার সময়। এছাড়াও আমরা যদি দেখি তাহলে ব্রোঞ্জের নারী মূর্তি কিন্তু দেখতে পাই মহেঞ্জোদারোতে। এই যে পাশের যে ব্ল্যাক কালারের লেডি দাঁড়িয়ে আছেন, সেটি হচ্ছে ব্রোঞ্জের নারী মূর্তি। এছাড়াও পোড়ামাটির তৈরি বানরের মূর্তি পাওয়া গেছে, সম্ভবত সেগুলি ছিল খেলনা। তাহলে খেলনারও প্রমাণ আমরা পেয়ে থাকি। হরপ্পা সভ্যতার শিলমোহর কেমন ছিল? অনেক শিলমোহর পাওয়া গেছে, এবং বিভিন্ন চিহ্নের শিলমোহর সেখানে পাওয়া গেছে, খোদাই করা আছে। বেশিরভাগ শিলমোহরে এক ধরনের নরম পাথর কেটে তৈরি হতো, যেটিকে আমরা স্টেটাইট পাথর বলে থাকি। নকশাগুলি হতো সাধারণত কোনো জীবজন্তুর, এবং এক সারি লিপিও ব্যবহার করা হয়। জীবজন্তুর সঙ্গে লিপির ব্যবহার ছিল। এই যে
এই যে জীবজন্তু, এটি হচ্ছে জীবজন্তু, আর এই যে ওপরে আছে এই ওপরের অংশগুলি এগুলি হচ্ছে লিপি। তাহলে এক সারি লিপির ব্যবহার হতো এবং তার সঙ্গে সঙ্গে জীবজন্তুর ছাপ দেওয়া হতো। ভিজে মাটিতে ওই শিলমোহর তার ছাপ দিলে তা সোজা হয়ে পড়তো। শিলগুলি বানানোর পর সেগুলিতে এক রকমের সাদা জিনিস মাখানো হতো, তারপর সেগুলি পোড়ানো হতো, ফলে খুব শক্ত হয়ে উঠত। প্রথমে ছাপ দেওয়া হলো নরম মাটিতে স্টেটাইটে, তারপর তাকে সাদা এক ধরনের প্রলেপ দেওয়া হয় এবং তাকে পোড়ানোর ফলে সেটি শক্ত হয়ে ওঠে। বেশিরভাগ শিলমোহরে এক শিংওয়ালা একটি কল্পিত প্রাণীর ছাপ দেখা যেত। এছাড়াও ষাঁড় বা জ্যামিতিক নকশা খোদাই করা হতো শিলমোহরে। শিলমোহরগুলিতে হরপ্পার অর্থনীতি ও ধর্মীয় বিশ্বাস বিষয়ে অনেক কিছু জানা যায়। অর্থনীতি এবং ধর্মীয় বিশ্বাসের আমরা প্রমাণ কিন্তু পেয়ে থাকি। হরপ্পার বাণিজ্য কেমন ছিল? 23টি শিলমোহর পাওয়া গেছে মেসোপটেমিয়ায়। এখান থেকে আমরা কি প্রমাণ পাই? যে মেসোপটেমিয়ার সঙ্গে হয়তো হরপ্পার একটি বাণিজ্যিক সম্পর্ক ছিল, না হলে অতগুলো শিলমোহর মেসোপটেমিয়ায় কেন পাবো? মানে হরপ্পার শিলমোহর পাওয়া যাচ্ছে মেসোপটেমিয়ায়। এই দুই সভ্যতার মধ্যে বাণিজ্যিক লেনদেন ছিল, এখান থেকে এটি প্রমাণ হয়। এছাড়াও হরপ্পা সভ্যতায় আমদানি যে সমস্ত জিনিসগুলো করা হতো সেগুলি হচ্ছে সোনা, রূপো, তামা, দামি পাথর, হাতির দাঁতের চিরুনি, পাখির মূর্তি ইত্যাদি। আর রপ্তানি যেগুলো করা হতো, মানে পাঠানো হতো বিদেশে, সেগুলি হচ্ছে বার্লি, ময়দা, তেল, পশমজাত দ্রব্য। এই যে বন্দর নগর বা লোথাল, গুজরাটি ভাষায় লোথাল কথার অর্থ হলো মৃতের স্থান। আরেকটি জায়গাকে হরপ্পা সভ্যতার মৃতের স্থান বা মৃতের স্তূপ বলা হয়, যেটিকে হচ্ছে মহেঞ্জোদারোকে। লোথাল গুজরাটের ভাগোভর নদীর তীরে অবস্থিত। এখানে পাওয়া যায় জাহাজ ঘাটা ও সমাধি ক্ষেত্রের নমুনা। আমি একবার লোথালে ফিরে যাই আগের ম্যাপে। এই যে লোথাল, লোথাল গুজরাটের ভাগোভর তীরে অবস্থিত। এটি হচ্ছে লোথালের অবস্থান। এই যে এটি হচ্ছে লোথালের অবস্থান গুজরাটে। এখানে জাহাজ ঘাটা সমাধিক্ষেত্রের নমুনা পাওয়া গেছে। সম্ভবত সেখানে জাহাজ রাখার, বানাবার ও মেরামতিরও ব্যবস্থা ছিল। লোথালে বোতাম আকারের শিলমোহর পাওয়া গেছে, চ্যাপ্টা চ্যাপ্টা শিলমোহর। সম্ভবত পারস্য উপসাগরীয় অঞ্চলের সঙ্গে এর বাণিজ্যিক যোগাযোগ ছিল। এছাড়া এখানে নারী মূর্তি, দাবার গুটি ও খেলনা গাড়িও পাওয়া গেছে। হরপ্পার ধর্ম কেমন ছিল? মাতৃপুজো, মানে মেয়ে মানুষের পুজো করা হতো এখানে, মাতৃপুজোর চল ছিল। এছাড়া একটি যোগী মূর্তি আমরা এখানে পেয়ে থাকি, মানে যোগাসনে বসে আছে এরকম একটি মূর্তি। এবং দেখা যায় যে এই মূর্তির চারপাশে বিভিন্ন বন্য প্রাণী, যেমন রাইনো মানে হচ্ছে গন্ডার, এই ছবিতে দেখো গন্ডার, বাফেলো ষাঁড়, এলিফ্যান্ট হাতি এবং টাইগার পাওয়া গেছে। এরকম কোশ্চেন আসে অনেক সময় এমসিকিউতে যে এদের মধ্যে কোন পশুটির আমরা যোগাসনে যে মূর্তি পেয়েছি হরপ্পায় তার মধ্যে নেই। তো বেশিরভাগ অপশনে সিংহ থাকে, সিংহ উত্তর হয়, যে সিংহটি নেই। বাকি টাইগার মানে বাঘ, হাতি, গন্ডার, বাফেলো এবং 4টে হরিণ আশপাশে আমরা এই যোগাসন মূর্তির চারদিকে আমরা দেখতে পাই। এই মূর্তিকে আমরা আদি রূপ বলে থাকি শিবের, মানে পশুপতি শিবের আদি রূপ বলা হয়। অথচ ওই মূর্তির চারপাশে সবই বন্যপ্রাণী, সে কারণে এই মূর্তিটিকে পশুপতি শিবের আদি রূপ মনে করা কিন্তু কোনো যুক্তি নেই। হরপ্পার মানুষেরা নানা গাছপালারও পুজো করত। এক শিংওয়ালা একটি কাল্পনিক পশুর আমরা মূর্তি পুজো করতে সেখানে দেখেছি। এছাড়া আমরা দেখেছিলাম যে শিলমোহরেও কিন্তু এক শিংওয়ালা একটি পশুর, বিশেষ একটি পশুর কিন্তু ছবি আমরা দেখতে পাই। এছাড়া ষাঁড়ের পুজো করা হতো বলে ধরা হয় এবং অশ্বত্থ গাছকে তারা দেবতা হিসেবে পুজো করত। হরপ্পা সভ্যতার লিপি, আগেই বলেছিলাম প্রথমেই যে হরপ্পা সভ্যতার লিপি ছিল, কিন্তু আজও সেটি পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, পড়ে ওঠা সম্ভব হয়নি, কারণ কি বলা আছে লিপিতে সেটা কেউই এখনও পড়তে পারেনি। এই লিপিগুলি ছিল সাংকেতিক, প্রায় 375 থেকে 400টির মতো চিহ্ন রয়েছে। এই লিপি লেখা হতো ডান দিক থেকে বাঁ দিকে, মানে এই দিক থেকে শুরু হতো। এটি পেজ,
এই পেজের এই দিক থেকে শুরু হতো লেখা, ডান দিক থেকে বাঁ দিকে, যেটিকে আমরা বলে থাকি খরোষ্ঠী লিপি, তাই তো। অনুমান করা যায় দ্রাবিড় ভাষাগুলির সঙ্গে হরপ্পার ভাষার মিল ছিল। ঋগ্বেদের ভাষাতেও দ্রাবিড় ভাষার প্রভাব লক্ষ্য করা যায়। লিপি সাজিয়ে সাইনবোর্ডের মতো জিনিস ধোলাভিরা কেন্দ্রে আমরা দেখতে পেয়েছি। ধোলাভিরা কেন্দ্রে আমরা একটা সাইনবোর্ডের মতো লিপিযুক্ত সাইনবোর্ড আমরা দেখতে পাই। হরপ্পা সভ্যতার নামকরণ হঠাৎ হরপ্পা হলো কেন? সিন্ধু সভ্যতার নামকরণ হরপ্পা হলো কেন? আমরা যদি দেখি যে সর্বপ্রথম আবিষ্কৃত স্থানটি হচ্ছে হরপ্পা, তাই তো। এবং হরপ্পা সভ্যতা কিন্তু রাভি নদীর তীরে গড়ে উঠেছিল। সিন্ধু নদীর তীরেও অনেক সভ্যতা গড়ে ওঠে, কিন্তু হরপ্পা সভ্যতা নয়। এখন হরপ্পা সভ্যতায় অনেকগুলি কেন্দ্র ছিল, যেমন রাজস্থানের কালীবঙ্গান, লোথাল গুজরাটের, ধোলাভিরা, এদিকে আলমগীরপুর আছে, মান্ডা আছে, সুটকাজেন্দার আছে। এখন সব এই স্থানগুলি তো আর সিন্ধু নদীর তীরে অবস্থিত নয়। তাহলে এটিকে আমরা শুধুমাত্র সিন্ধু সভ্যতা বলতে পারি না, কারণ যেহেতু অন্যান্য ভাগীরথী নদী, ঘাঘর হাকরা নদী ইত্যাদি নদীর তীরে যেহেতু এই সভ্যতা গড়ে উঠেছে, তাই এই সভ্যতাটাকে যথার্থ সিন্ধু সভ্যতা না বলে তাদের প্রথম আবিষ্কৃত স্থান হরপ্পার নাম করাই যথার্থ হবে বলে ঐতিহাসিকরা মনে করেছেন। এখন হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ কি? এই সভ্যতা একটা টাইমে ধীরে ধীরে গ্রো করলো এবং তারপরে হরপ্পা সভ্যতা হঠাৎ ধ্বংস হয়ে গেল কেন? অনেকগুলি কারণ আছে, বিভিন্ন ঐতিহাসিকের বিভিন্ন মত আমরা এখানে দেখতে পাই। আর্যদের আক্রমণ বা বহিঃশত্রু আক্রমণ বলেছেন কারা? মার্টিমার হুইলার, গর্ডন চাইল্ড এবং অলচিন দম্পতি। এরা আর্যদের আক্রমণকে হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ ধরেছেন। বন্যা বা প্লাবন, আর.এল. র্যাক্স, আর্নেস্ট ম্যাকে, মার্শাল, এস.আর. রাও এবং রফিক মুঘল এরা বলেছেন বন্যা বা প্লাবন হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ। এছাড়া কেভিআর কেনেডি মহামারীকে বলেছেন ধ্বংসের কারণ। জন মার্শাল, ডেলস রেক্স বলেছেন ভূমিকম্প। আমলানন্দ ঘোষ বলেছেন জলবায়ুর পরিবর্তন। ধীরে ধীরে জলবায়ুর পরিবর্তনের কারণে হরপ্পা সভ্যতা একটা টাইমে ধ্বংস হয়ে যায়। ফেয়ার সার্ভিস বলেছেন, WF ফেয়ার সার্ভিস, বৃক্ষছেদন, যে কন্টিনিউয়াসলি গাছ কাটার ফলে হরপ্পা সভ্যতার ধ্বংস হয়। এবং H.T. ল্যাম্ব্রিক্স বলেছেন যে ধীরে ধীরে সিন্ধু নদী তার গতি পরিবর্তন করে নেয় এবং সিন্ধু নদীর অবক্ষয়ের কারণে বা সিন্ধু নদীর গতি পরিবর্তনের কারণে এই সভ্যতা ধীরে ধীরে ধ্বংসের মুখে চলে যায়। এই ছিল হরপ্পা সভ্যতা, যেটি ক্লাস 6-এর বইয়ে আছে এবং এই সভ্যতা শুধুমাত্র 6 না, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব প্রয়োজনীয়। ধন্যবাদ।